সাদা আঁচলটা কয়েক পাক পেঁচিয়ে ধরেছে জাঙ্কুক। অন্ধকারে থেমে থেমে দু দফা তুড়ি বাজালো। আমার কাছে এসে চুপচাপ বসো কথাটার ইঙ্গিত দিল সে। তে বাঁ কাঁধে হাত রেখে আঁচলটার পিনটা সামলে নিল। চুপচাপ আগের মতো জাঙ্কুকের কোলে এসে বসলো। তে টের পেল তার আঁচলটা ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। খুব সন্তর্পণে নীরবে নিভৃতে কোমরের দুই পাশে হাত রেখেছে। একটু একটু সংকুচিত হচ্ছে তে। আজও সেই স্পর্শের কাছে ছোট্ট মনটা রাঙা হয়ে যায়। তার মুখখানাটা প্রথম দিনের মতো লজ্জার ভূষণে ঢাকা পড়ে। জাঙ্কুকের আদর স্পর্শ সুখকর মায়ায় সম্মোহিত হয়। গভীর রাতে যখন সহসা তন্দ্রা ভাঙে, তখন ওই মানুষটার বুকে নিজেকে আবিষ্কার করে। একজোড়া সুটাম হাতে এমনভাবে জড়িয়ে ধরে যেন বুকের মধ্যে মুক্ত লুকিয়ে রেখেছে। তাকে দেখতে দেওয়া পুরোপুরি নিষেধ। পিট পিট করে তাকিয়ে থাকে তে। অনেক সময় ধরে ঘুমন্ত মুখটা নিরীক্ষণ করে। কখনো কখনো মুচকি হাসিতে জাঙ্কুকের চুলে হাত বোলায়, কখনো কখনো গালের টুপ করে চুমু খায়। এই টুকরো টুকরো মুহূর্তগুলো জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় লিপিবদ্ধ করে রেখেছে। যখন জাঙ্কুক চলে যায়, তখন অদ্ভুত ঝিম ধরানো রাতগুলোয় স্মৃতিগুলো স্মরণ করে তে। এক একটা মুহূর্ত নিয়ে নাড়াচাড়া করতেই কখনো হাসি, কখনো আরও বেশি উদাসীনতা ভর করে তাকে। নীরবতা ছিঁড়ে হালকা গলায় জাঙ্কুক বলল, আমার ভাইটার কথা মনে পড়ছে তে। কতদিন ওকে দেখি না। আমার চোখের সামনে বড় হলো, ওকে আমি বড় করলাম, অথচ আমারই চোখের সামনে চলে গেল। কোন পাপে যে প্রায়শ্চিত্ত করলাম নিজেও জানি না। ওর কথা মনে হলেই ভিতরটা ছিঁড়ে যায়। এত কাছে ছিল, তবু কি ভাগ্য আমার, ওইটুকু কাছে থেকেও বাঁচাতে পারলাম না। আমার বাবা, আমার ভাই সবাই চলে গেল। সেই যন্ত্রণা এখনো ধুকে ধুকে সহ্য করছি। তোমার কিছু হলে আমি মরেই যাবতে। এভাবে বলবেন না, নিয়তির ব্যাপারে কারোর হাত থাকে না। আপনি যে বুকে কষ্ট পুষে মুখে হাসি রেখে চলেছেন, সেটা কাছ থেকে না দেখলে কেউ বুঝবে না। আমার কিচ্ছু হবে না, ভরসা রাখুন। আমি জানি আপনি কিচ্ছু হতে দেবেন না। এত বিশ্বাস? মৃদু হাসলোতে কোমর জড়ানো হাত দুটোর উপর নিজের হাত দুটো রাখলো। যতক্ষণ এই হাত দুটোর আশ্রয় আছে, ততক্ষণ কোনো ভয় নেই। সেদিন একা একাই যে ব্যক্তি 3টে গাড়িকে সটকে দিয়েছে, আপনি তার যোগ্যতা কি জানেন? যোগ্যতার বিচার শুধাতে গিয়ে ঢোক গিলতে বেশ ফটফট করতে গিয়ে ভুল কথা বলে ফেলেছে। কার সাথে বাচালের মতো আচরণ করছে সেটা মিনিট খানিকের জন্য ভুলে গিয়েছিল। কোমর থেকে নিজের হাত দুটো ওঠালোতে ভয়ে ভয়ে সামনের দিকে তাকাতে হঠাৎ আলো জ্বলে উঠল। আবারও ল্যাম্পপোস্টের আলোতে উজ্জ্বল মুখটা দেখতে পেল। অপরাধী চোখে তাকালো সে। কখন যে কোমর থেকে একটা হাত ঘাড়ে এসে পৌঁছালো টেরই পায়নি তে। ঘাড়টায় মৃদু চাপ খেয়ে কিছুটা ঘনিষ্ঠ হলে মুখ নিচু করলো জাঙ্কুক। মাথাটা বাঁ দিকে কিঞ্চিত কাত করে গালে অনুরাগের ছোঁয়াটা চেপে দিল। চোখ দুটো নিমেষের ভিতরে বন্ধ করলো তে। ভেজা পাঞ্জাবিটার পিঠে দুটো হাত রেখে দিল। থেমে থেমে গলার কাছটায় কাঁধের উঁচু হাড়টার আদরটুকু ছুঁয়ে দিল জাঙ্কুক। আবারও দেহের শীতল উচ্ছ্বাস লাগিয়ে দক্ষিণে হাওয়া এলো। দূরের আকাশে মিটিমিটি তারার দিকে মুচকে হাসলো তে। মনে মনে সাধুবাদ জানাতে পরম আবেশের চোখ বুজে ফেলল। ওনাকে পাওয়াটা যদি আমার অভিশাপ হয়, আমি বারবার অভিশপ্ত হতে প্রস্তুত। জীবন বাড়িটা আজ ঘুমে কাবু। প্রতিটা ঘরের লাইট নিভে আছে। সবাই আমেজের ক্লান্তিতে গভীর নিদ্রায় ডুবেছে। আশেপাশে কোনো সাড়া নেই। সব যেন নির্জার নির্জীব হয়ে আছে। ঘড়ির কাঁটাটা টিকটিক করে সেকেন্ড হিসেবে ঘুরছে। রাত গভীর, সময় এখন 3:30। রাস্তার কুকুরগুলো দূর থেকে ঘেউ ঘেউ করছে। আর তো স্বরে ডাকছে তো একটা কুকুর। গাছের ডালপালা নড়ার আওয়াজ হচ্ছে, যেন ডালে বসে কোনো অশরীরী জিনিস ওত পেতে আছে। মাটির গুল্ম পোকাগুলো তাক লাগিয়ে চালাচ্ছে। গায়ে এডিডাস ব্র্যান্ডের কালো টি শার্ট এবং সাদা ট্রাউজার পরে বেরিয়েছে। বাঁ হাতে মোবাইল নিয়ে বিশেষ কলের জন্য অপেক্ষা করছে। মোবাইল স্ক্রিনটা আছাড় মারার জন্য কোনাকুনিভাবে কেটে গেছে। আপাতত ফোনটা কোনোরকমে জোড়া তাকিয়ে দিয়ে কলের অপেক্ষায় সময় গুনছে। মুখ ঘুরিয়ে সোজা দোতলায় তাকালো। দৃঢ়তা পূর্ণ চোখ দুটো
ক্ষণিকের জন্য সতর্ক হলো। দোতলার বদ্ধ জানলাটায় সন্দেহজনক কিছু আছে কিনা সে বিষয়ে পর্যবেক্ষণ করলো, কিন্তু না, সন্দেহজনক কিছুই নেই। সব নর্মাল আছে, সব একদম ঠিকঠাক। কিছুক্ষণের ভিতরে মোবাইলের স্ক্রিনটা জ্বলে উঠল। স্ক্রিনের উপর স্পষ্ট অক্ষরে লেখা ইনকামিং কল। রিসিভে সোয়াইপ করে কয়টা কানে রাখলো। ওপাশ থেকে আসল কণ্ঠটা পাওয়ার জন্য চুপ রইল সে। বাড়তি সতর্কতার জন্য নিজে থেকে কথা টানল না। হঠাৎ ওপাশ থেকে শক্ত গলায় বলল, আমি কি মিস্টার জন জাংকুকের সাথে কথা বলছি? কণ্ঠটা চিনতে পেরে ধীর স্থিরভাবে উত্তর দিল জাংকুক, জি। চোখটা আবারও ঘোরালো জাংকুক। দোতলার সেই বদ্ধ জানলার দিকে এক পলক তাকালো। তে তাহলে টের পায়নি। ফোনের অপর প্রান্তের মানুষটি বুঝদার ব্যক্তির মতো বলে উঠল, আপনার মতো পাওয়ারফুল পার্সন আমার হেল্প চাইছে। ম্যাটারটা ধরতে পারছে না জাংকুক সাহেব। দোতলা থেকে চোখ নামালো জাংকুক। উত্তর দিতে গিয়ে বাঁকা হাসলো। কণ্ঠের সৌজন্যতা রেখে বলল, প্রত্যেকটা পাওয়ারফুল পার্সনের উইক পয়েন্ট থাকে, এটা জানেন তো। যখন শুকুনের চোখ ওই উইক পয়েন্টে পড়ে তখন কোনো পাওয়ারই কাজে লাগে না। আমার সিচুয়েশনটা কোন স্টেজে আছে আশা করি ইন্ট্রোডাকশন নোট ছাড়াই বুঝেছেন। ওপাশ থেকে স্বল্প হাসির শব্দ এলো। সম্মতি জানিয়ে বলল, আপনি এখন ডেসপারেট সিচুয়েশনে আছেন। এমন দিনগুলো আমিও পাস্টে কাটিয়ে এসেছি। বাট আপনি যেটার হেল্প চাইছেন সেটা কোয়াইট ইম্পসিবল। বলতে গেলে আপনি ডেঞ্জারাস ঝামেলায় পড়েছেন। আমি এটার জন্য আমার ওয়াইফকে পাবলিকলি ফেস করতাম না। ইভেন এখনো কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশনে রেখেছি। মাথা কাজ করছে না জাংকুকের। হুট করে চুপ হয়ে গেল ওপাশের মানুষটা। এবার স্বাভাবিক কণ্ঠে বলল, কাম ডাউন মিস্টার জাংকুক সাহেব। আপনার ওয়াইফ যদি বুদ্ধিমতী হয় উনি আপনার অবস্থা অবশ্যই বুঝতে পারবেন। তাছাড়া প্রবলেমটা যেহেতু অ্যাক্সেস লেভেলে চলে গেছে সেক্ষেত্রে গোড়া থেকে ছেড়ে ফেলুন। আপনি তো এসবে যথেষ্ট এক্সপার্ট। স্মিত হাসিতে জাংকুক হাসলো। ফোনটা বাঁ কান থেকে ডান কানে পাশ করে বলল, দেন আই হ্যাভ টু কিল সাম পিপল। এটা ছাড়া কোনো অল্টারনেটিভ নেই। গভীর রাতে তন্দ্রা ভাঙলো। চোখ খুলে দেখলো জাংকুক নেই। অস্থির হয়ে আশেপাশে তাকাতে লাগলো তে। পুরো রুম খালি। ব্যাপারটা স্বাভাবিক হলেও অজানা আশঙ্কায় ভয়ে জেগে ধরেছে। রাত 4টা বাজে, অথচ জাংকুক কোথাও। ওয়াশরুমের দিকে চোখ ফেললো তে। সুইচ বোর্ডের লাইট বন্ধ। দ্রুত বিছানা ছেড়ে নামলো সে। সোজা দরজা খুলে বেরোলো। পুরো বাড়িটা অন্ধকারে ছেয়ে আছে। একটা সুস্থ স্বাভাবিক মানুষ যদি একা একা বের হয় তাও তার সাহসে কুলাবে না। নির্ঘাত সে ভয় পাবে। দুরু দুরু বুকে পা চাইল তে। সে নিজেও জানে না জাংকুককে কোথায় খুঁজবে। একবার চিন্তা করলো বাড়ির বাতিগুলো জ্বালানো যাক। পরক্ষণে এটা ভাবলো সবাই জেগে যাবে। সুতির আঁচলটা টেনে পিঠটা ঢেকে নিল। গায়ে হালকা হালকা শীত লাগছে। একে একে আয়ু, আইরিন, জিহোর রুম পেরিয়ে চেয়ের কাছে আসলো। জাংকুক কোথায় থাকতে পারে সেটা নিয়ে দ্বিধায় পড়ে গেল। একদম গোড়া থেকে চিন্তা স্টার্ট করলো তে। যে যে জায়গায় থাকতে পারে তার মধ্যে দুটো জায়গা নির্দিষ্ট। প্রথমটা হচ্ছে বাড়ির ছাদের দিকে, অন্যটা হচ্ছে বাড়ির লন। তে মুখ তুলে ছাদের সিঁড়িটা একবার লক্ষ্য করলো। বিনা বাক্যে নিঃশব্দে সিঁড়ির দিকে পা ফেললো। শাড়ির কুচিগুলো ডান হাতে সামলে প্রতিটা ধাপে পা ফেলে এগোলো। ছাদে আধ ভেজানো দরজার দিকে যত অগ্রসর হচ্ছে ততই অচিন্তনীয় ভাবনায় ডুবে যাচ্ছে সে। মনে হচ্ছে জাংকুক এখানেই আছে। কিছু সাংঘাতিক ঘটনার মুখোমুখি হতে যাচ্ছে। সেটা কি খুব ভয়ানক হবে? আধ ভেজানো দরজা দিয়ে এক ফালি আবছা আলো সিঁড়ির ওপরে পড়ছে। ওইটুকু আলো সঙ্গী করে নিঃশব্দে হেঁটে চলেছে তে। দরজাটায় আলতো ধাক্কা দিতে বিশাল ছাদটা দৃষ্টিগোচর হলো। হু হু করে অশান্ত বাতাসটা গা ছুঁয়ে দিল। কনকনে শীতের মধ্যে কেঁপে উঠল তে। আঁচলটা দিয়ে জুবুথুবু হয়ে কাটা ঢাকা দিতেই মাথা নিচু করে ছাদে ঢুকলো। নীরব ছাদ, ঝিম ধরানো নিশার রাত। একা একা খালি ছাদে সত্যি ভয় করছে। শরীরটা ভয়ের কারণে মৃদু মৃদু কাঁপছে। তে একবার বামে চোখ ঘোরালো। ওখানে কেউ নেই। রেলিংয়ের কাছ থেকে পুরো খালি। বাম দিকটা থেকে চোখ ঘুরিয়ে ডান দিকে তাকাতে নিল। তখনই পিলের চমকে ওঠার মতো শিউরে উঠল সে। রেলিংয়ের কাছে
লম্বা মূর্তি দাঁড়িয়ে আছে। কালো ছায়াটার অবয়ব দূর থেকে গা কাঁপিয়ে দিচ্ছে। ছায়াটার পাশে ওটা কি? ছোটখাটো আর একটা মূর্তি। তে অস্বাভাবিক হারে নিঃশ্বাস নিতে স্থির চোখে পিছুতে লাগলো। এক পা করে পিছুতে নিলে হঠাৎ সদ্ভিত ফিরে পাওয়ার মতো চমকে উঠল। যাকে সে ভয়ঙ্কর কিছু ভেবে চলেছে সেটা ওই কাঙ্ক্ষিত মানুষটা না। কিন্তু পাশে ওটা কে? ঠিক নারী মূর্তির মতো, বোঝা যাচ্ছে না ওটা কে। কে হতে পারে? রেলিংয়ের উপর দৃষ্টি ফেলে দাঁড়িয়ে আছে। মধ্যরাতের প্রশান্তময় হাওয়ায় পৃথিবীর বুকে জায়গা করে নিয়েছে। দূর দূরান্ত থেকে শোরগোলের শব্দ নেই। রাতটা নিঝুম, নিঃশব্দ, নিস্তেজ। ঠান্ডা হাওয়ায় কালো টি শার্টটা বুকের ভিতর দোলা দিচ্ছে। মাথার ঝলমলে উড়ন্ত চুলগুলো প্রফুল্ল চিত্তে উড়ছে। সাদা ট্রাউজারের পকেটে 2 হাত গুজে রাখা। বুদ্ধিদীপ্ত মুখটা চাপা পেশাদের ছায় ল্যাপটানো, যেন গতকাল সে মুখের হাসিটার কোনো ছোঁয়াই নেই। এত ভার, এত বিমর্ষ চেহারা দেখে দুঃখ পেল জিন। পাশ থেকে ম্লান দৃষ্টিতে তাকিয়ে চুপ করে আছেন। যে ছোট্ট জাঙ্কুককে বুকে পিঠে করে মানুষ করলেন, সেই জাঙ্কুক আজ জোয়ান, টকবকে প্রতিষ্ঠিত মানুষ। একসময় ছোট্ট নরম আঙুলগুলো জিনের শক্ত তর্জনীটা খপ করে ধরত। বিশ্বজয়ের মতো উজ্জ্বল খুশিতে কি পবিত্র হাসিটা এনে দিত। চোখ দুটো যখন কাঁদো কাঁদো হয়ে উঠত, তখন নিষ্পাপ পবিত্র শিশুসুলভ চোখ দুটো লোকটিম লাল হয়ে যেত। চোখের ভিতর স্তূপ করে জল জমত। লাল টকটকে নিজের ঠোঁটটা পুরোপুরি উল্টে দিত। আসন্ন কান্নার জন্য থুতনিটা কাঁপতো ঠিকই, কিন্তু হাওমা করে কাঁদতো না। আদরে মুখে ফুলে ফুলে উঠত। তখন ছোট্ট অবুধ জাঙ্কুকের প্রতি সে কি আদর, সে কি চুপ করানোর বায়না। ভাবতেই এমন দুঃসহ সময়ে মুচকি হাসলো জিন। ছেলেটা চোখের সামনে তরতরিয়ে বড় হলো। ভাবতে পারছে না জিন, এই তো সেই দিন প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করে নবজাতক শিশুটার চিৎকার শুনল। কোলের ভিতর ছোট্ট ছানার মতো উষ্ণতায় আদর করলো। অথচ মনে হয় না আজ দেখতে দেখতে 30টা বছর ফাঁকিবাজি করে পেরিয়ে গেছে। সেই অবুঝ প্রাণটা বারন্ত দৈহিক গঠন নিয়ে সকলের সামনে সুপুরুষ হয়ে দাঁড়িয়েছে। সাদা অফিসিয়াল পোশাকটা পরে যখন টুপি হাতে দাঁড়ায়, বিদায় নিতে হাসি দেয়, বাঁ চোখটা টিপ মেরে বলে, আসি তাহলে, ছুটি হলেই আবার চলে আসবো। তখন প্রাণটা তৃপ্তিতে ভরে ওঠে। চোখটা বন্ধ করে মাথাটা বামে কাত করল জিন। ধীরে ধীরে ওড়না দেওয়া মাথাটা ছেলের শক্ত বাহুর কাছে ঠেকালো। সেদিকে দৃষ্টি না দিলেও মায়ের প্রৌঢ় শরীরটা বলশালী হাতে আগলে ধরল। মায়ের নিচু মাথাটায় নিজের ডান গালে রেখে আকাশের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ নীরব থাকার পর শূন্য কণ্ঠে বলে উঠল, আমি বিয়েটা করে ভুল করেছি মা। আমার মতো মানুষের বিয়েটা করা ঠিক হয়নি। তুমি সেদিন ফোর্স না করলে আমি জীবনে ওই গ্রামে যেতাম না। যদি একবার আমার কথাটা শুনতে, যদি ভুলবশত যাওয়াটা ক্যান্সেল করতে মা, সেদিন তুমি আমার একটা কথাও শোনোনি। সাথে সাথেই ছেলের দিকে মুখ তুলল, আশ্চর্য গলায় বলল, জাঙ্কুক চুপ কর, এসব কি ধরনের কথা বাবা? মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওখানে যাওয়ার সাথে পাল্লা দিচ্ছিস কেন? জাঙ্কুক চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, ওর সাথে দেখা না হলে আমি কোনোদিনও বিয়ে করতাম না। তুমি জানো আমি আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকাইনি। শহরে কি কম মেয়ে ছিল নাকি? পাত্রের ছবিও তো কম আনোনি, তবু কোনোভাবেই আমাকে রাজি করাতে পেরেছো। লিসাও তো কোনো দিক দিয়ে কম না। লিসা নিজেই মারাত্মক সুন্দরী। রানী মামি নিজেই ওর জন্য সম্বন্ধ করতে চেয়েছিল, আমি নারাজ করেছিলাম। সেই আমি কিনা গ্রাম থেকে ঢ্যাং ঢ্যাং করে বউ আনলাম। জাঙ্কুকের কথাগুলো রাগ নাকি শবক্তি বুঝতে পারলেন না জিন। নিজের কাঁধ থেকে জাঙ্কুকের হাতটা সরিয়ে দিয়ে সোজাসুজি তাকালেন। কথার মার প্যাচ ধরার জন্য তিনি কাষ্ঠকণ্ঠে বললেন, শোন জাঙ্কুক, কপালের লিখন না যায় ভাঙন, না যায় খণ্ডন। এই কথাটা কখনো ভুলবি না। তুই আজ পরোক্ষভাবে থেকে দোষ দিচ্ছিস। কথায় কথায় বারবার বিয়ের ভুল ধরছিস। সেদিন কিন্তু বিয়েটা তোর ইচ্ছেতেই হয়েছিল। আমি এই কথা অস্বীকার করব না। ওই বাড়ির ছোট মেয়েকে আমার ভালো লাগতো, কিন্তু মনে রাখবি আমি নিজের মর্জি তোর ওপর কোনোদিনও খাটাইনি। মা হিসেবে তোর ওপর অবশ্যই আমার হক ছিল,
চাইলে তোকে ধরে বেঁধে ঠিকই বিয়ে পড়াতে পারতাম, কিন্তু ওসব আমি কখনো করিনি। তোর বাপের নেচার আমার সামনে দেখাতে আসবি না। ওই পাপ মরা মেয়ের উপর জুলুম করলে তোর কপালে শনি আসতে দেরি হবে না। এতিমের উপর কষ্টের ঘা দিতে চাস না। তুই যদি আদর সোহাগে রাখিস, আজীবন একটা সৎ বইয়ের মতো সঙ্গে পাবি। তোর আজকের কথাবার্তা কিন্তু আমার কাছে সোজা লাগলো না। মনে মনে যেটার আশঙ্কা করছি ওটা ভুলেও করবে না জাঙ্কুক। তীব্র ক্ষোভে উত্তরটা দিতে গিয়ে নিজেকে সামলালো জাঙ্কুক। মায়ের দিকে সেও ঝাঁঝালো দৃষ্টিতে তাকালো। ঢোক গেলে সবটুকু ক্ষোভ ভস্ম করে শান্ত হলো না সে। ভিতরের দপদপানি রাগটা মুখ ফসকে বাজেভাবে বেরোলো, যেটার দূরদর্শিতার সম্বন্ধে জাঙ্কুক কল্পনা করতে পারল না। জাঙ্কুক বুঝতেই পারল না অজান্তেই কত বড় দুর্ভাগ্য সে নিজের দিকে টানলো। সে ক্রোধ গলায় মেজাজ দেখিয়ে বলে উঠল, ওই মোল্লা বাড়িতে না গেলে শান্তিতে থাকতে মা। তোমার জন্য ওই বাড়ির। পুরো কুচকে থমকে গেল জাঙ্কুক। জিনের মুখ ও দৃষ্টি এখন ছাদের দরজার দিকে স্থির। মায়ের অমনোযোগ অবস্থা দেখে ক্রুদ্ধ হলো সে। মা কিসের জন্য দরজার দিকে তাকিয়ে আছে? তার কথা শুনছে না কেন? কি দেখছে ওদিকে? সেটা দেখতে গিয়ে নিজেও সেই দিকে মুখ ফেরালো জাঙ্কুক। তৎক্ষণাৎ প্রচণ্ড বিমর্ষ এবং আশ্চর্যে চোখগুলো বড় বড় করে ফেললো। ভীষণ ঘাবড়ে গেল সে। একবার মায়ের ভীতিগ্রস্ত মুখটার দিকে তাকালো, এরপর তাকালো দূরের দরজার দিকে। অন্ধকার হলেও দরজায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে চিনতে পেরে ঢোক গিলল জাঙ্কুক। খুবই দুর্বল ভঙ্গিতে ছেলের দিকে মুখ ঘোরালো জিন। ছেলের দৃষ্টি দেখে অতি নিষ্ঠুরে বলল, ও যদি কাঁদে জাঙ্কুক, তোর কপালে নিশ্চিত দুর্গতি আসবে। তুই যে কথাগুলো বললি ভোলার মতো না। শাসানোর পানি নিক্ষেপ করে কটকট পায়ে চলে গেল জিন। যাওয়ার অভিমুখে পা থামিয়ে তের দিকে তাকালো। লজ্জায় নত মুখে তের মাথায় হাত রাখলো সে। নিচু সুরে নরমভাবে হাত বুলে বলল, দাঁড়িয়ে থাকবি, ঘুমাবি না? কতখানি সময় পেরিয়ে গেছে জানা নেই তের। বুকের ভিতর চাপার নিঃশ্বাস পৃষ্ঠ করে দাঁড়িয়েছিল সে। কথা শোনার ইচ্ছা না থাকলেও সব কথা শুনেছে। তে রাগত ভঙ্গিতে রক্তিম চাহনিতে জাঙ্কুকের দিকে তাকালো। কেবল এক পলকের জন্য দেখলো, এরপর দৃষ্টি নামিয়ে অবান্তর চিন্তা থেকে শান্ত হলো সে। প্রশ্ন শুনে ফিক করে হেসে দিয়ে বলল, ঘুম তো আর আসার কথা না মা। আমাকে মাফ করবেন, না চাইতেও আপনাদের কথাগুলো শুনে ফেলেছি। যতদূর বুঝলাম এই বাড়ির জন্য আমি দুর্ভাগা। এই দুর্ভাগা কপাল কাউকে সুখে থাকতে দেয়নি, কাউকে শান্তিতে বাঁচতে দেয়নি। আবার কথাটা বলেই থামলোতে সরাসরি কথাটার জায়গা মতো ছুঁড়ে ফের বলতে শুরু করলো, আবার এটাও শুনতে পেলাম আমি অন্যের কাছে ঝামেলা বাড়াচ্ছি। এসব শোনার পর আমি কিছুই বলবো না। আপনি যদি মনে করেন আমার জন্য সব কিছু হয়েছে, আপনি সোজা সাপটা বেরিয়ে যেতে বলবেন। আমি চুপচাপ আম্মা আর বড়মার সাথে চলে যাব। পা ঘুরিয়ে ছাদের সিঁড়িতে পা রাখলো তে। ছাদের উঠানে কাউকে হন্য হয়ে খোঁজার চিন্তা আপাতত শেষ। দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামছিল তে। একবারও পিছন ফিরে তাকালো না, দেখলো না দুটো মানুষ কিভাবে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। প্রচণ্ড জেদ, এক বুক রাগ, অত্যধিক ক্ষোভ নিয়ে সিঁড়ি দিয়ে নামলো তে। শাড়ি ধরে এক দৌড়ে নিজের রুমের ভিতরে এসে ঢুকলো। চোখ থেকে ঝরঝর করে তপ্ত ফোঁটাটা পড়তেই রাগে সবকিছু অসহ্য লাগছে। সবকিছু তছনছ করার প্রবল ইচ্ছা জেগেছে। এমন পৈশাচিক ইচ্ছায় কখন তাকে এভাবে জেঁকে ধরলো সে টের পেল না। সমস্ত রাগ মনের ভিতর গুটি পাকিয়ে সোজা বিছানায় এসে বসলো। 2 মিনিট ড্রিম লাইটের আলোতে ফ্লোরের দিকে তাকিয়ে রইল। সাদা চকচকে টাইলসটা নীলচে আলোয় দিব্যমান। ফ্লোরের উপর গোল গোল ফোঁটা টপ টপ করে পড়ছে। নীল আলোটা ফোঁটা ফোঁটা বিন্দুর ওপর প্রতিচ্ছবি ফেলছে। তের দৃষ্টি ফ্লোরের দিকে স্থির ছিল। ঝিরি ঝিরি বৃষ্টির ফোঁটার মতো ফ্লোরটায় অশ্রু ফোঁটাও ঝরছে। নাক টেনে ঢোক গিলল তে। হাত দুটো সিক্ত, চোখ দুটো কঠিনভাবে ডলতে লাগলো। বিছানা থেকে উঠে ওয়াশরুমে নিজেকে আবদ্ধ করলো সে। বেসিনের সামনে ট্যাপ ছেড়ে মুখে জল ছিটা দিল। হাতের কবজি দুটো ট্যাপের নিচে ধরে থাকলো। কানের দরজাগুলো শব্দ পেল। একটু বিচলিত না হয়ে ওয়াশরুম থেকে স্বাভাবিকভাবে বেরোলো সে। আর চোখে দেখতে পেল জাঙ্কুক ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। 2 হাতে কালো টি শার্টটা খুলে ফেলেছে। সঙ্গে সঙ্গে চোখ সরালোতে। তোয়ালেতে ভেজা মুখ মুছতে মুছতে আলমারির কাছে গেল। সোনালি রঙের হাতলটায় হাত রাখতেই পিছন থেকে কাট কাট কণ্ঠে জাঙ্কুক বলল, কোথাও গুরুত্বপূর্ণ কথা চললে সবসময় নক করে ঢুকতে হয়,
কথাটা মাথায় রাখবে, দ্বিতীয়বার রিপিট করব না। সোনালি হাতুড়িটা 5 আঙুলে খামচে ধরলতে হাতুড়িটা যদি নাজুক কোনো বস্তু হতো তাহলে এক্ষুনি সেটা গুঁড়ো হয়ে যেত। তে চোখ বন্ধ করে ভারী নিঃশ্বাস ছেড়ে এক টানে দরজাটা খুলল। শাড়ির ভাঁজ থেকে খয়েরি মোলাটের ডায়েরিটা বের করলো। পাশ থেকে নীল কালির কলমটা বের করতেই আবারও পিছন থেকে জাঙ্কুক বলে উঠল, এবার অনেকটা আদেশের সুরে সূক্ষ্ম দাবটে বলল, হোয়াইট স্ট্রিপের টি শার্টটা দাও। একবার ভাবলো কথাটা সে শুনবে না, পরক্ষণে চুপচাপ বাঁ দিকের দাঁড়টা খুলে টি শার্টটা বের করলোতে জাঙ্কুক তখন সেভিং টুলস বের করতে ব্যস্ত। সেভিং ফোম, ইলেকট্রিক রেজার, হেয়ার ট্রিমার নিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল। তে টি শার্টটা হাতে নিয়ে বিছানায় রেখে চলে যেতে যাচ্ছিল। দরজার কাছাকাছি যেতে না যেতেই ওয়াশরুম থেকে প্রচণ্ড জোরে চমকার উঠল। তে শব্দের তীব্রতায় টালমাটাল হলো সে। চোখ তুলে ওয়াশরুমের দিকে তাকাতেই আরেকবার চেঁচিয়ে উঠল জাঙ্কুক, কানে শুনতে পাও না? ওয়াশরুমের খোলা দরজার দিকে তীব্র দৃষ্টি ফেলে এগিয়ে চলতে দুই মেরুর মধ্যে উত্তপ্ত হাওয়া ছুটে চলেছে। মধ্যবর্তী স্থূলতা কবে মিটে যাবে কেউ জানে না। একজনের মধ্যে অসম রাগের নীরবতা চলছে, অন্যজনের মধ্যে প্রকাশ্য ক্রোধের ছোবল ঝরছে। জাঙ্কুকের মুখের অপ্রসঙ্গ কথা, ইঙ্গিতপূর্ণ খোঁচা, নিজের মধ্যেকার সম্পর্কের প্রতি তিক্ত বিষ সবকিছু দেখে নতুনভাবে ভাবনায় ডুবলতে হয়তো জাঙ্কুক মুখে কিছু না বললেও আকারে ইঙ্গিতে জিহর জন্য তাকেই দায়ী করছে। অব্যক্ত কথার আভাসে সে আজ পুরোপুরি এই বিষয়ে নিশ্চিত। তাই নিজের দিকটা নিয়ে সাফাই গাওয়ার জন্য সব কিছুই বৃথা লাগছে। অন্যদিকে জাঙ্কুকের ভিতরে শুধু এইটুকু বিষয়ের রাগ, তে কেন অভদ্রভাবে কথাগুলো শুনল। জাঙ্কুক একান্তেই নিজের মায়ের কাছে মনের ঝাঁঝালো কথাগুলো ব্যক্ত করেছে, যে কথাগুলো শুধু মাকেই অনায়াসে নির্বিচারে বলতে পারে। সেখানে তৃতীয় ব্যক্তি হয়ে কেন চুপ করে কথাগুলো শুনল? এ কি অসভ্য মস্তিষ্কের কাজ? কেন বিবেক বুদ্ধির মানুষ এসব করে? কথাগুলো হয়তো ওরকম ভাবে বলেনি জাঙ্কুক, কিন্তু কথার বিশ্রী ফলটা বিশ্রীভাবেই আঁচড় কেটে গেছে। তে ওয়াশরুমের কাছে যেতেই জাঙ্কুকের তিক্ত গলা ভেসে এলো, টি শার্টটা আমার হাতে দেওয়ার কথা ছিল, বিছানা থেকে তুলে ওটা এখানে নিয়ে এসো। গালে শেভিং ফোম লাগিয়ে ইলেকট্রিক সেকশন দেখছে জাঙ্কুক। প্লাগটা সকেটের হোলে ঢোকাতেই তে টি শার্ট এনে দাঁড়ালো। হাত বাড়িয়ে টি শার্ট এগিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলো। আয়নায় গম্ভীর দৃষ্টি ফেলে পা হাতে রেজার চালাচ্ছে জাঙ্কুক। তে দিকে এক বিন্দু লক্ষ্য না করে ওটার দিকে ডান হাত এগিয়ে দিল। তে বাড়িয়ে দেওয়া হাতে টি শার্ট দিতেই হঠাৎ কবজি বিষে উঠল। আকস্মিক ব্যথায় কপাল কুঁচকালোতে কবজি ছাড়াতে ব্যস্ত হলে জাঙ্কুকের চেহারায় তাকালো সে। হিংস্র জানোয়ার যখন খাদ্য পেলে যেমন অবস্থায় থাকে, জাঙ্কুকের শান্ত মুখটা ঠিক তেমনই নিষ্ঠুর দেখালো। তে অনেকক্ষণ চুপ থাকার পর ছোট্ট সুরে বলল, হাত না চাইলে আমি টি শার্টটা ফেলে দেব। সরল হুমকি শুনে হঠাৎ হাসি পেল জাঙ্কুকের। এক্ষুনি হাসির ছটা মুখে পড়লে বিপদ। চট করে নিজের ভঙ্গিমায় শক্ত আদল টেনে ফেলল। নরম কবজিটা টেনে দেওয়ার মতলবে থাকলো সে। এদিকে তে হাত ছাড়ানোর জন্য চরম পর্যায়ে ছোটাছুটি করছে। টি শার্টটা এক পর্যায়ে হাতের মুঠো থেকে ছেড়ে দিল তে। কবজি ছাড়াতে না পেরে আচানক এক ঝটকা মারল। ঘটনার ক্ষিপ্রতায় ব্যালেন্স বিগড়ে কবজি ছাড়লো জাঙ্কুক। সাথে সাথে অস্ফুট আর্তস্বরে চোখ খিচে ফেলল। তে নিজেকে ছাড়িয়ে নিলেও জাঙ্কুকের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ডান হাতের কবজিটা বাঁ হাতে বোলাতে গিয়ে আচানক স্থির হলো সে। আশ্চর্য, সেভিং ফোমটা লাল হয়ে যাচ্ছে কেন? তখনই চোখ খুলে নিচে তাকালো। ফ্লোরে 2 ফোঁটা লাল বিন্দু পড়ে আছে। তার বাঁ হাতের কবজিটায় যেই ছোপ ছোপ নমুনা লেগেছে, রেজারের দিকে দৃষ্টি রেখে ডান হাতের তর্জনী ও মধ্যমা দিয়ে 2 বার ইশারা করলো। সোজা অর্থ হলো, বেরিয়ে যাও, চোখের সামনে থেকে এক্ষুনি দূর হও।